প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে ক্লাসটি, সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এবং সংখ্যাবাচক শব্দ। আজকের পাঠ তোমাদের কি সংখ্যাবাচক শব্দ। তো এখানে আসলে সংখ্যাবাচক শব্দ পড়ার পর যে জিনিসটা তোমরা ভালো মতো জানতে পারবে, বুঝতে পারবে, সেটা হচ্ছে কি এর শিক্ষণফল। সংখ্যাবাচক শব্দ কি, এর প্রকারভেদ এবং এর প্রয়োগ। তো প্রথমে আমরা জেনে নিই সংখ্যাবাচক শব্দ কি। সংখ্যাবাচক শব্দ হচ্ছে গণনার দ্বারা লব্ধ ধারণাকে সংখ্যা বলে। প্রথমে আমরা কি পাচ্ছি, গণনার দ্বারা লব্ধ ধারণাকে বলে সংখ্যা। আর এই সংখ্যা বোঝায় যে শব্দ দিয়ে, তাই হচ্ছে কি সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ বেশ কয়েক প্রকার রয়েছে। যদিও সংখ্যা শব্দ বললে আমাদের অঙ্কের কথা মনে হয়, কিন্তু এটা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তোমরা মনে রাখবে, তোমাদের ব্যাকরণ বই যেই চ্যাপ্টারগুলি ছোট ছোট, সেগুলি কিন্তু এসএসসি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় বেশি টাচ করে। অর্থাৎ তোমাদের পদাশ্রিত নির্দেশক, বচন, পুরুষ স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, তারপরে বইয়ের একদম শেষে রয়েছে তোমার বাক্য গঠনের নিয়ম। এই সমস্ত চ্যাপ্টারগুলি খুব ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটা আমরা মনোযোগ দিয়ে জেনে নিব। আশা করি তোমরা সবাই বই পুস্তক সামনে রেখেছ, বইয়ের দিকে ভালো মতো খেয়াল করো, তাহলে আমার বোঝানোর সাথে এটা মিলিয়ে নিতে পারবে। তাহলে আমরা কি জানলাম, যে গণনার দ্বারা লব্ধ ধারণাকে বলে সংখ্যা। আর সংখ্যা গণনার মূল যে একক, সেটা হচ্ছে এক। এটাকে কি বলে, সংখ্যা মূল একক। সংখ্যার ধারণার মূল একক এক, কারণ এক থেকে শুরু করে আমরা 100 পর্যন্ত গুনে গুনে সংখ্যা পেতে পারি। এই যে 1, 2, 3 করে যে আমরা 100 পর্যন্ত পেলাম, এই সিস্টেমটাকে বলে 10 গুণোত্তর পদ্ধতি। এটাকে কি বলে, 10 গুণোত্তর পদ্ধতি। কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ার পরেই কিন্তু তারপরে কি 1 10 1 11, 1 10 2 12, মানে প্রত্যেকটা 10-এর সাথে আমাদের 1 1 করে যায়। এইভাবে আবার যখন 20 হয়, আবার ওখানে 1 যোগ করা হয়। এটাকে সংক্ষেপে আবার আমরা কিভাবে করি দেখো, 10 কে 10, 10 দুগুণে 20, 3 10 30, এরকম করে আমরা সংক্ষেপে আবার দেখিয়ে দিই। কাজেই এই যে গণনার এই পদ্ধতিগুলি, সেগুলি দেখা যাচ্ছে আমরা 10 গুণোত্তর পদ্ধতিতে হিসেব করি। আচ্ছা, এরপরে আমাদের যেটা পাবো আমরা, সেটা হচ্ছে কি সংখ্যাবাচক পদ্ধতির সংখ্যাবাচক শব্দের প্রকার। কেমন? সংখ্যাবাচক শব্দ মনে রাখবে 4 প্রকার। একটা হচ্ছে কি অঙ্কবাচক, একটা হচ্ছে গণনাবাচক, এবার হচ্ছে পূরণবাচক, তৃতীয়টা কি পূরণবাচক, চতুর্থটা হচ্ছে তোমার তারিখবাচক। অর্থাৎ আমাদের চলমান জীবনে আমাদের এই সমস্ত 4 ধরনের সংখ্যাবাচক শব্দ আমরা কি করি, প্রয়োগ করি। তো অঙ্কবাচক যেটা আমরা অঙ্কে লিখি, অর্থাৎ 1 2 3 গুনতে গিয়ে আমরা কিন্তু একটা প্রতীক দিয়ে সেটাকে বোঝাই। কথায় না লিখে একটা প্রতীক দিয়ে বোঝাই। 1 বললে এরকম, 2 বললে এরকম, 3 বললে এরকম, এই প্রতীক, এগুলি সব কি অঙ্ক। এগুলি এক একটা অঙ্ক, তাই এগুলিকে কি বলা হয়, অঙ্কবাচক। কেমন? গণনাবাচকের আরেকটা নাম আছে, এটা আমি পরে লিখছি, কারণ গণনাবাচক না এসে তোমাদের পরিমাণবাচক কথাটাও আসতে পারে। কেমন? গণনাবাচক বা পরিমাণবাচক। কেমন? তো এখানে পরিমাণবাচক কথাটা আসলেও গণনাবাচকের সাথে এটা দিয়ে বোঝাও যায় কিন্তু বেশি। যেমন ধরো একটা একক একাধিকবার যখন আমরা গুনব, তখন যে সমষ্টিটা পাবো সেটাকে কি বলে, গণনাবাচক। যেমন একটা একক যদি একবার বলি, তাহলে আমরা 1 এরকম করে লিখি, 2 মানে 1 2, তখন এইভাবে আমরা যেটা করি। অর্থাৎ খুব
সহজে বোঝার জন্য কি অঙ্কবাচকটা হলো অঙ্কে লেখা, গণনাবাচকটা হচ্ছে এরকম কথায় লেখার মতন। আর এটা সংজ্ঞাটা হচ্ছে কি একটি একক একাধিকবার গণনার ফলে যে সমষ্টি পাওয়া যায় তাকে বলে গণনাবাচক বা পরিমাণবাচক। যেমন ধরো 1, 2, 3 ছাড়াও আমরা সপ্তাহ যখন বলবো, সপ্তাহ বললে কিন্তু আমরা যখন দেখি এখানে কিন্তু গুনতে গুনতে 7টা একক আসতে হবে, তাই না? 7টা একক আসলে 7 দিনে 1 সপ্তাহ সপ্তাহ। আবার দেখো যখন পক্ষ বলি তার মানে এখানে গুনে গুনে 15 দিন আমরা পাবো পক্ষ। আবার যদি আমরা ধরো শতাব্দী বলি তখন সেখানে কি পাবো? আমরা পাবো 100টা সংখ্যা পাবো, যেমন 1 শতাব্দী মানে 100 বছর। তো এইভাবে আমরা দেখছি গণনা করে যে সমষ্টির পরিমাণটা আসে সেটাকে বলে কি গণনাবাচক বা পরিমাণবাচক। এরপরে আসি আমরা পূরণবাচক। পূরণবাচকের ব্যাপারটা, পূরণবাচকেরও কিন্তু আরেকটা নাম আছে। পূরণবাচকের আরেকটা নাম হচ্ছে কি ক্রমবাচক। কেমন? তবে তোমাদের এখানে একটু কথা আছে, তোমাদের ক্রমবাচক বললে কিন্তু এটা যত তাড়াতাড়ি বোঝা যাবে, পূরণবাচক বললে অত তাড়াতাড়ি বোঝা যায় না। ক্রমবাচক মানে হচ্ছে ক্রমে ক্রমে, ধরো এইভাবে এইভাবে একটা ক্রম হতে পারে। এটা একটা বেঞ্চ ধরে নাও, এখানে একজন ছাত্র, এখানে আরেকজন ছাত্র, দ্বিতীয় ছাত্র, এখানে 3জন ছাত্র বসেছে। তো আমরা এখন যদি বাম দিক থেকে ডানে যাই তাহলে 1 নম্বর ছাত্র হবে প্রথম, 2 নম্বর জন হবে দ্বিতীয়, 3 নম্বর তৃতীয়। আর যদি ডান দিক থেকে বামে যাই তাহলে এ হবে কি প্রথম, এ হবে দ্বিতীয়, এ হবে তৃতীয়, তাই না? এই যে ক্রমে ক্রমে বলে যাওয়া, ক্রমান্বয়ে যে পর্যায়টা আসা, এইভাবে বলার যে ধরন, এটাকে বলে ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা। আর এটারই আরেক নাম পূরণবাচক। তো তোমাদের প্রশ্ন কিন্তু আসবে নিচের কোনটি পূরণবাচক সংখ্যা, তখন পাশাপাশি ক্রমবাচকটা মনে রাখলে খুব তাড়াতাড়ি তোমরা সঠিক উত্তরটা নির্ণয় করে নিতে পারবে। কেমন? তাহলে আমরা ডান বামে ক্রমবাচক হতে পারে, বাম থেকে ডানে হতে পারে, আবার কি সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, ইচ্ছে মতো আমরা ক্রমবাচক সংখ্যা নির্ণয় করতে পারি। এই জন্য দেখো যখন তোমাদের ফল প্রকাশ করা হয় কোনো কিছুর, তখন কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, এটা বলার জন্য কিন্তু আমরা কি প্রথম হয়েছে ওরকম, দ্বিতীয় কে, তৃতীয় কে, এভাবে এগুলিকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলি সব কি পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যা। আচ্ছা, এরপর আসো কি তারিখবাচক সংখ্যা। তারিখবাচক সংখ্যা কোথায় লাগে? আমাদের দিন, মাস, বছর এগুলি গণনায় তারিখবাচক লাগে। কেমন? এই তারিখবাচক সংখ্যার ক্ষেত্রে কিছু কথা আছে, সেটা আমরা একটু পরে যাব। আমরা কি ধরো পহেলা বৈশাখ, হ্যাঁ, পহেলা বৈশাখ এইভাবে আমরা বলি তারিখবাচক সংখ্যা। তো এই যে 4টা সংখ্যাবাচক শব্দের আমরা প্রাথমিক ধারণা পেলাম। এবার যেটা আসবে সেটা হচ্ছে এই সংখ্যার, এই গণনাবাচক সংখ্যার ক্ষেত্রে তোমার কি হবে, মুছে দিচ্ছি। গণনাবাচক সংখ্যার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটার, অর্থাৎ সংখ্যাবাচক শব্দের বেলায় একক, এই যে গণনার একক যে 1, এইটার থেকে কম বেশি, অর্থাৎ ন্যূনতা বা আধিক্য, কম বেশি হলেও আমরা কি করে প্রকাশ করি সেটাও একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমটা আমরা এখানে জেনে নিব, এবং এটা অত্যন্ত সহজ এবং মজার একটা সিস্টেম। এটাকে কি বলে? সংখ্যাবাচক শব্দের ন্যূনতা। ন্যূনতা বানানটা একটু খেয়াল করো তোমরা, কিন্তু কি বলো? ন্যূনতা বলো। আসলে কি ন্যূনতা বললে জফলাটা এই নয় পরে হতো, কিন্তু দেখো আমি কি দিয়েছি, প্রথম নয়ের সাথে জফলা দিয়েছে, আর কি দীর্ঘ উকার, অর্থাৎ বলতে হবে কি ন্যূনতা। কেমন? ন্যূনতা মানে কম, কম বোঝায় যেটা। আর কি বোঝাবে? আধিক্য। 2টা শব্দ আমি লিখে দিলাম, দেখো। আধিক্য মানে কি বেশি, অর্থাৎ কোনো এক যদি সংখ্যা ধরি, 1-এর চেয়ে কম হলে আমাদের 1-এর ভগ্নাংশ দেখাতে হবে, আবার 1-এর চেয়ে বেশি হলে অঙ্কে আমরা যেটাকে সমস্ত ধরে দেখাই। কেমন? 1-এর কম বেশি। এখন আমরা সেটাই দেখব যে কেমন করে ন্যূনতা আর আধিক্য আমরা সংখ্যাবাচক শব্দে এটা প্রকাশ করব। তো ন্যূনতার ক্ষেত্রে ধরো 1-এর চেয়ে কম যখন, তখন আসতেছে আমাদের কয়টা জিনিস দেখো। আমরা একটা এককে ধরো
একটা পূর্ণ সংখ্যা বা একটা একককে আমরা কি করলাম, 4 ভাগ করলাম। তো 4 ভাগের 1 ভাগ বোঝানোর জন্য আমরা একটা পদ্ধতি আছে। আবার ধরো একটা একককে আমরা 3 ভাগ করে তার 1 ভাগ বোঝাবো, একটা একককে আমরা 2 ভাগ করে তার বোঝাবো, এবং আরও যদি ভাগ করতে চাই, ধরো আমি 6 ভাগ বা 5 ভাগের 1 ভাগ দেখাতে চাই, ইচ্ছে মতো কী করা যায়, ভাগ করা যাচ্ছে, তাই না? তখন আমরা কি বলবো, 4-এর 1 ভাগ যখন, এই যে এটাকে কি বলি আমরা, 1/4, 1/4কে কি বলা হয়, এটাকে বলে সিকি। এটা 3টা নাম, খেয়াল করো, সিকি, সিকি অথবা চৌথা, কি বলছে, সিকি, চৌথা অথবা পোয়া, কেমন, এই 3টা নাম। 1/4 এভাবেও বলা যায়, 1/4, এটাকে কি করে বলবো, সিকি, চৌথা বা পোয়া। আর এটাকে 1/3, 1/3 অঙ্কের, এটাকে যখন আমরা বাংলায় বলি 1/3, এটার আরেকটা নাম কি হচ্ছে ব্যাকরণের, আরেকটা নাম হচ্ছে, এটাকে বলে তেহাই। এই নামেই কিন্তু পাবা, কেমন, যদি বলে নিচের কোনটি তেহাই, অথবা 1/3কে নিচের কোনটি বলে, তার মানে তখন তেহাই খুঁজতে হবে তোমাদের। আর এটাকে বলে কি, অর্ধাংশ, কেমন, এই যে 2 ভাগের 1 ভাগ, এটাকে পোশাকি নাম অর্ধাংশ, আর এটাকে কি বলে, অর্ধ বা আধা, কেমন, অর্ধ বা আধা। আর এখানে দেখো 1/5, 1/5 কিন্তু 5 ভাগের 1 ভাগ আমরা এরকম করে দিব। এটাকে সংস্কৃতে 1/5, বাংলায় বলছে 5 ভাগের 1 ভাগ। এটার জন্য আলাদা এরকম এক কথায় আমরা নাম পাচ্ছি না, 5 ভাগের 1 ভাগ। যেইভাবে চাইবে, অর্থাৎ অঙ্ক যদি তুমি বুঝে নাও অঙ্কটা, তাহলে এটা বাংলায় কি বলতে হবে সেটা কিন্তু অবশ্যই বোঝা যাবে। আমরা এটাকে কি পেলাম, সিকি, চৌথা, এখানে পেলাম তেহাই, এখানে পেলাম অর্ধ, এখানে পেলাম আমরা কি 5 ভাগের 1 ভাগ। এরকম করে 1/8, 8 ভাগের 1 ভাগ, 1/7 বা 7 ভাগের 1 ভাগ, ইচ্ছে মতো ভগ্নাংশগুলি তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমরা এটা ন্যূনতা পেলাম, কেমন, অর্থাৎ 1-এর বা পূর্ণ সংখ্যার চেয়ে কম হলে কি হয়, এটাকে বলে ন্যূনতা। আর এখন যাব আমরা আধিক্য। যেমন কখনো কখনো দেখা যাচ্ছে শুধু ন্যূনতা না, 1-এর চেয়ে বেশিও থাকতে পারে। ধরো বেলা 1টা বেজে 15 মিনিট হলো, এখানে কিন্তু 1-এর সাথে আরও 15 মিনিট, অর্থাৎ 60 মিনিট যোগ 15 মিনিট। তাহলে এই ক্ষেত্রে আধিক্যকে, পূর্ণ সংখ্যার অধিককে আমরা কি করে প্রকাশ করব? পূর্ণ সংখ্যার অধিকের বেলায় আমরা কি পাচ্ছি, ঠিক ওই চৌথা, পোয়া, আধা, এগুলি কিন্তু যোগ করে নেব, কেমন, যেমন ধরো একটি পূর্ণ সংখ্যা, যোগ, এটা কি দিলাম, চৌথা, অর্থাৎ 1/4। আবার একটি পূর্ণ সংখ্যা যোগ কি দিলাম, ধরো আধা, কেমন। আবার একটি পূর্ণ সংখ্যা যোগ কি দিচ্ছ, ধরো আধা, এই দুটোই দেখাই, তাহলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো, এই যে পূর্ণ সংখ্যার সাথে এটি যোগ করলে, এটা ছিল চৌথা, এটা ছিল আধা। তাহলে আমরা এটাকে কি বলবো, যে যখন একটি পূর্ণ সংখ্যার সাথে এইটা যোগ হবে, তখন এটা সমান হয়ে যায় কি, এটার নাম হয়ে যায় সোয়া, কেমন, এটার নাম হয়ে যায় কি, সোয়া। আর যখন একটি পূর্ণ সংখ্যার সাথে আধা যোগ হয়, তখন এটার নাম হয়ে যায় কি, সাড়ে। নাম হয়ে গেল কি, সাড়ে। এখন এই সোয়া আর সাড়ের বেলা আমরা দেখি, যদি 1-এর সাথে চৌথা যোগ হয়, 1 যোগ চৌথা, তাহলে আমরা কি বলবো, ধর এটা আমরা সময় নিলাম বেলা, তাহলে আমরা কি বলবো, এটাকে
সোয়া একটা, তাই না? সোয়া একটা বাজে। এখন কয়টা বাজে? সোয়া একটা। যদি আমরা একের সাথে যদি আমরা এই অর্ধ যোগ করি তাহলে কি বলবো আমরা? সোয়া একটা আর বলতে পারবো না, আমরা বলবো দেড়টা। কেমন? আমরা বলবো দেড়টা। আবার আমরা যদি দুইয়ের সাথে চারের এক যোগ করি তাহলে কি বলবো? সোয়া দুইটা। কেমন? সোয়া দুইটা। আর যদি আমরা 2 যোগ আধা যোগ করি তাহলে আমরা কি বলবো? আড়াইটা। কেমন? আড়াইটা। এই দুইটা উদাহরণের ভিতর দিয়ে আমরা কি দেখছি দেখো তো? আমরা যখন একের সাথে চৌথা যোগ হয় তখন বলবো সোয়া, এই যে সোয়া একটা। একের সাথে যখন আধা যোগ হয় অর্ধ, তখন বলছি দেড়। কেমন? সোয়া। তাহলে এখানে সাড়ের সাথে আমরা কিন্তু দেড়ও লাগাতে পারি, যে কখন কখন দেড় হবে, কখন কখন সাড়ে হবে, কখন কখন আড়াই হবে। এটা আমরা দেখিয়ে দিলাম, একটু পরে উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, তাইলে চৌথার বেলায় কিন্তু শুধু সোয়াই দেখতে পাচ্ছি। দেখো, একের সাথে হয়েছে তখনও সোয়া, দুইয়ের সাথে যখন হয়েছে তখনও সোয়া। আমরা যদি তিনের সাথেও চৌথা যোগ করি সোয়া তিনটা বলবো, সোয়া চারটা বলবো, সোয়া 5 মাইল বলবো, এরকম বলবো, তাই না? তা কিন্তু আমরা যখন নাকি আধা যোগ করছি তখন কিন্তু ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, একের সাথে যোগ করার সাথে সাথে আমরা কিন্তু কি বলছি? দেড় বলছি। আর দুইয়ের সাথে যোগ করার সাথে সাথে আড়াই বলছি। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি 3 বা 4-এর সাথে যোগ করি অর্ধটার বেলায়, তাহলে কি এই দেড় বা আড়াই থাকে কিনা আমরা দেখি। 3 যোগ ধরো আধা যোগ করলাম, এখন কি আমরা কয়টা বলবো? আমরা আড়াইটা বা দেড়টা বলতে পারছি না, আমরা বলছি কি? 3.5টা। কেমন? আমরা বলছি কি? 3.5টা। ঠিক 4-এর সাথে যোগ করো, এরকম করে আমরা কি বলবো? 4.5টা। এভাবে তুমি মনে মনে চিন্তা করো, দেখবা সব এখন কি সাড়ে আসছে। তাহলে আমরা কি পেলাম এটা থেকে উপসংহার? যে যখন নাকি কোনো পূর্ণ সংখ্যার সাথে চৌথা, সিকি বা পোয়া অথবা 1/4 যুক্ত হয় তখন সবটার বেলায় সোয়া বলতে হবে। সোয়া 1, সোয়া 2, সোয়া 3। কিন্তু যখন নাকি অর্ধ বা আধা যোগ হবে কোনো পূর্ণ সংখ্যার সাথে, তখন কিন্তু শুধু 1 আর 2, এই দুইটা পূর্ণ সংখ্যার বেলায় ভিন্ন। অর্থাৎ একের বেলায় বলতে হয় একের বেলায় বলতে হয় দেড়, আর দুইয়ের বেলায় বলতে হয় আড়াই। এই যে দুটা, একের বেলায় কি বলবো আমরা? দেড়, আর দুইয়ের বেলায় বলতে হচ্ছে কি? আড়াই। এই যে অর্ধ যোগ হওয়ার ফলে এই 1 আর 2-এর বেলায় শুধু চেঞ্জ হয়। তাই যখন তোমাকে বলবে যে একের সাথে অর্ধ যোগ হলে তাকে কি বলে, তখন তুমি বলবে দেড়। আর যদি বলে কখন আধা যুক্ত হলে আড়াই বলে, তখন বলবে 2-এর সাথে আধা যুক্ত হলেও, অথবা 2-এর সাথে আধা যুক্ত হলে তাকে কি বলে, বলবা আড়াই। এছাড়া আর যদি বলে যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি আধা যুক্ত হয় তাহলে সাধারণত তাকে কি বলে? যদি শব্দটায় 1 বা 2 না থেকে সাধারণত যে কোনো সংখ্যাবাচক শব্দের সাথে যুক্ত হয়, তখন কিন্তু এইটা আর এইটা কাটা, তখন শুধুমাত্র এইটা হবে। অর্থাৎ 1 ও 2 বাদে অন্য সকল সংখ্যাবাচক শব্দের সাথে কি হবে? সংখ্যাবাচক শব্দের সাথে অর্ধযুক্ত হলে কি হয়ে যাবে? সাড়ে হবে। কেমন? এই হলো আমাদের এই ন্যূনতা আর আধিক্যের সংখ্যা। তো ন্যূনতা আধিক্যের আরেকটা ছোট্ট জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে কি? পৌনে। পৌনে মানে হচ্ছে কি তোমার? পৌনে সমান সমান, মনে রাখবা, পৌনে সমান সমান পূর্ণ সংখ্যা থেকে একক বিয়োগ, অর্থাৎ পূর্ণ একক বিয়োগ চৌথা। পূর্ণ একক
বিয়োগ চৌথা, অর্থাৎ পূর্ণ একক বিয়োগ চৌথা সমান কি পৌনে হলো, কেমন পৌনে, অর্থাৎ একটা পূর্ণ একক ধরো আমি 1 নিলাম, হ্যাঁ পূর্ণ একক 1 নিয়ে একটা বিয়োগ চিহ্ন দিলাম, এই যে বিয়োগ চিহ্ন কি দিলাম 4-এর 1। এখন এটা ভগ্নাংশের নিয়মে দাঁড়ালে কি দাঁড়াবে দেখো তো, এটা দাঁড়াবে তাই না, এটা দাঁড়াবে, অর্থাৎ শুধু পৌনের চিহ্ন হচ্ছে কি কত 3/4 অথবা 4/3 এটাকে বলে পৌনে। এটা মানেই হচ্ছে এইটুকু কম, এইটুকু কম। এখন এইটুকু কম যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে যদি 2 থাকে, ধরো এখানে 2 রইল, সময়ের বেলায় আমরা বলছি এরকম থাকলে আমরা বলবো পৌনে একটা, আর যদি এইরকম থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কি 2-এর থেকে 1/4 কম, পৌনে 2টা, কেমন। তাহলে আমরা এই যে পৌনে একটা, পৌনে 2টা, পৌনে 1 মাস, পৌনে 2 মাস এরকম যখন বুঝাবো তখন সব বেলায় কম থাকবে, তোমার পূর্ণ একক থেকে চৌথা কম যাবে। অথবা কিভাবে বোঝাবা, ধরো পৌনে একটা তুমি বোঝাবা, পৌনে একটা বোঝানোর জন্য তোমাকে কি করতে হবে, 2টা পদ্ধতিতে পৌনে একটা আমরা বোঝাতে পারি। একটা হচ্ছে কম, আরেকটা হচ্ছে কি তোমার সরাসরি সমস্ত দিয়ে যেটা প্রকাশ করা, কেমন। যেমন ধরো আমরা পৌনে 3টা বোঝাবো, পৌনে 3টা বোঝানোর জন্য খেয়াল করো, এই যে পৌনে 3টা বোঝাচ্ছি কি করে, এটা দিয়ে আমরা পৌনে 3টা বোঝালাম, অর্থাৎ এটা কি হচ্ছে এত কম, অর্থাৎ 4-এর 1 ভাগ কম আছে, আর বিয়োগ চিহ্ন দিলে চৌথা দিতে হবে। যে যখন বিয়োগ চিহ্ন দিয়ে দিব তখন দেখাতে হয় এইভাবে, আর যদি সরাসরি আমরা দেখাই তখন এইভাবে, অর্থাৎ 2 থেকে, এই যে 2 থেকে এত কম, এইটা মানে হচ্ছে কি 2 থেকে এত কম। এখন তুমি যদি পৌনে 3টা দেখাও তাহলে এখানে 3, পৌনে 6টা দেখালে এখানে 6, এগুলো আমাদের পৌনের ধারণা, কেমন। তাহলে আমরা সংখ্যার ন্যূনতা আধিক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এতক্ষণে জেনে গেছি, আশা করি তোমরা আর সমস্যা হবে না। এরপরে আরেকটা জিনিস আমরা যেটা জানতে হবে, একটু ছোট্ট একটু অংশ বাকি হলো, সেটা হচ্ছে কি তারিখবাচক যে জিনিসটা, তারিখবাচক সংখ্যাবাচক শব্দে যেটা, সেটার বেলায় ছোট্ট একটা জিনিস আমাদের বুঝবার আছে। তারিখবাচক শব্দের বেলায় দেখো আমরা 1 থেকে 4, এই 4 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 আমরা কি হিন্দি নিয়মে, অর্থাৎ এখানে যেভাবে আমরা বলি এটাকে হিন্দি নিয়মে সাধিত, কেমন হিন্দি নিয়মে সাধিত। দেখো আমি দেখাচ্ছি, পয়লা বৈশাখ, ধরো এটা বললাম, তারপরে ধরো 2 দিয়ে আমরা কি বলি একটা রা দিই, কেমন। এখানে 1-এর পর লা দিলাম, বলতে হবে পয়লা, 1 লা বলা যাবে না, কেমন। আর এখানে 2 দিয়ে রা দিলাম, 2 রানা, 2 রানা বলতে হবে দোসরা মার্চ ধরো দিলাম। তারপরে এখানে আমরা 3 দিয়ে কি দিই, আবারও রা, এখানেও রা, 3 রা না বলে কি হবে 3রা এপ্রিল, ধরো এটা এপ্রিল দিলাম। তারপরে আমরা 4-এর সাথে কিন্তু আমরা লাও দিই না রাও দিই না, আমরা একটা কি দিই ঠা, চৌঠা ধরো জানুয়ারি, কেমন। এই যে 4টার বেলায় শুধু আমরা বিশেষ কয়টা বর্ণ ইউজ করি, সেটা কি লা, রা আর ঠা, অর্থাৎ 3টা জিনিস আমরা 4টা সংখ্যাবাচক তারিখবাচক শব্দে আমরা ব্যবহার করছি যখন আমরা দিনগুলি বলি, কত তারিখ, তখন বাকিগুলি সবগুলিতে কি হয়, বাকি তোমার 5 থেকে শুরু করে 18 পর্যন্ত আমরা কি যোগ করি ই, যেমন 5ই মার্চ, 6ই ফেব্রুয়ারি, বুঝছো, 6ই ফেব্রুয়ারি, এটি যদিও এখন বর্তমানে এইভাবে বলে না, কিন্তু এটা তোমাদের ব্যাকরণ বই আছে বিধায় প্রশ্ন আসলে দিতে হবে। বর্তমানে 5 মার্চ, 6 ফেব্রুয়ারি এরকম করেই বলে। তো 5 থেকে 18 পর্যন্ত খেয়াল করো 18ই বলি, কিন্তু আমরা এরপরে দেখো 19 থেকে আমাদের তারিখ, মাসের তারিখ আছে 31, এখানে কিন্তু আমরা কি যোগ করি, সে যোগ করি, যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এইভাবে আমরা বলে যাচ্ছি। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম 4টা সংখ্যাবাচকের শব্দ, খুঁটিনাটি জিনিসগুলি, এবং এটা ছোট্ট
একটু মনোযোগ দিয়ে তোমরা শুনে থাকলে আমি আশা করি যে এটাতে আর কোনো ঝামেলা তোমাদের থাকবে না। এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি, একটু লিখে নাও। কি সংখ্যাবাচক শব্দ কাকে বলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সংখ্যাবাচক শব্দ কাকে, কত প্রকার ও কি কি। গণনাবাচক ও তারিখবাচক শব্দের সংজ্ঞা ও উদাহরণ লেখো। ধন্যবাদ, আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।